Hello everyone, welcome to our course IP 201, which is Manufacturing Processes, and I am your course instructor Saurabh Kumar Ghosh, lecturer, Department of IP, Butex. আমরা ফার্স্ট লেকচারে কনভেনশনাল মেশিনিং টেকনিক গুলো সম্পর্কে জানবো এবং এটাকে কয় ভাগে ভাগ করা যায় সেই সম্পর্কে জানবো। সো এখানে একটা জাস্ট সিম্পল এক্সাম্পল দেওয়া আছে। এটা একটা সিএনসি লেদ মেশিন। সো এখানে হচ্ছে এটা স্পিন্ডল, এখানে স্পিন্ডলটা ঘুরতেছে, এটার সাথে একটা কাটিং টুল অ্যাটাচ করা আছে। কাটিং টুলটার সাথে এই যে এখানে হচ্ছে একটা প্লেট রাখা আছে। এই প্লেটের মধ্যে হচ্ছে আমার আহ, একটা হচ্ছে ওয়ার্ক পিস রাখা আছে। ওই ওয়ার্ক পিসটাকে এখানে কাটা হচ্ছে বা মেশিনিং করা হচ্ছে। সো আমরা যদি একটু খেয়াল করি যে কনভেনশনাল মেশিনিং কে টোটাল আমরা 5টা শ্রেণীতে ভাগ করতে পারি। Number one, turning and related operations. Number two, drilling and related operations. Number three, milling. Number four, shaping. And number five, grinding. এর মধ্যে প্রথম চারটা যেটা আছে, এই চারটা দিয়ে আমরা হচ্ছে ম্যাটেরিয়াল রিমুভ করে থাকি, ম্যাটেরিয়ালকে রিশেপ করে থাকি। আর লাস্ট যে প্রসেসটা আছে সেটা হচ্ছে আমার ফিনিশিং প্রসেস। দ্যাট মিনস এই ফার্স্টের যে চারটা থেকে আমরা যে আউটপুটটা পাবো, সে আউটপুট যে ম্যাটেরিয়াল গুলা পাবো সেটার সারফেস ফিনিশিং দেওয়া আমরা গ্রাইন্ডিং মেশিনে করে থাকি। সো ম্যানুফ্যাকচারিং মানে হলো যে র ম্যাটেরিয়াল থেকে ফাইনাল গুডস তৈরি করা, এর মাঝে কিছু ভ্যালু অ্যাড করা। প্রসেসিং করার মাধ্যমে আমরা কিছু ভ্যালু অ্যাড করব। আমাদের র ম্যাটেরিয়াল ইরেগুলার শেপের হতে পারে। সো এটাকে আমরা ফিনিশ করে এটাকে হচ্ছে ভ্যালুয়েবল প্রোডাক্ট ফর ইউসেজ অফ হিউম্যান বিং। হিউম্যান বিংরা যেন এটাকে ইউজ করতে পারে এরকম ইউজেবল করার জন্য আমরা ম্যানুফ্যাকচারিং টেকনিকটা অ্যাপ্লাই করে থাকি। সো মেশিনিং এর মাধ্যমে আমরা হচ্ছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি সেমি ফিনিশড একটা হচ্ছে সিস্টেম। সো এখান থেকে মেশিনিং করলে আমরা যে প্রোডাক্টটা পাবো সেটা হচ্ছে সেমি ফিনিশড থাকবে। পরবর্তীতে এটা সারফেস ফিনিশিং করা বা হচ্ছে এটাকে কালারিং করা বা প্যাকেজিং করা, এগুলো হচ্ছে পরবর্তীতে ফিনিশড পর্যায়ে এটাকে কনভার্ট করা হয়। মেশিনিং পার্ট গুলাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে রোটেশনাল আর একটা হচ্ছে নন রোটেশনাল। রোটেশনাল পার্ট গুলা সাধারণত সিলিন্ড্রিক্যাল টাইপ হয়ে থাকে, আর হচ্ছে নন রোটেশনাল পার্ট গুলা সাধারণত ফ্ল্যাট টাইপের হয়ে থাকে। সো রোটেশনাল ওয়ার্ক পিসকে আমরা টার্নিং এর মাধ্যমে অপারেশন করতে পারি, আর নন রোটেশনাল যেগুলো আছে ফ্ল্যাট অবজেক্ট সেইগুলোকে আমরা মিলিং অপারেশনের মাধ্যমে বা শেপিং অপারেশনের মাধ্যমে আমরা রিসাইজ করতে পারি। সো এখানে দেখেন দুইটা এক্সাম্পল দেওয়া আছে, রোটেশনাল অবজেক্ট এবং নন রোটেশনাল অবজেক্টের। সো ফার্স্ট যে এক্সাম্পলটা দেখতেছি, এখানে একটা হচ্ছে আপনার শ্যাফট দেওয়া আছে। শ্যাফটের হচ্ছে 3টা ডায়ামিটারে সেটা ভ্যারি করতেছে। সো এটা একটা সিলিন্ড্রিক্যাল অবজেক্ট, সো এটা হচ্ছে রোটেশন করতে পারবে। আর এগুলো হচ্ছে নন রোটেশনাল অবজেক্ট। সো নন রোটেশনাল অবজেক্টের ক্ষেত্রে খেয়াল করে দেখেন যে এই পার্ট গুলোকে আমরা রোটেট করাতে পারি না। সো এগুলো হচ্ছে ফ্ল্যাট সারফেস থাকে। সো ফ্ল্যাট সারফেস গুলাকে আমরা বিভিন্ন ওয়েতে মেশিনিং করতে পারি। সো নন রোটেশনাল গুলাকে সাধারণত আমরা মিলিং, শেপিং, প্ল্যানিং এন্ড শয়িং এর মাধ্যমে অপারেশন করে থাকি। আর রোটেশনাল গুলাকে সাধারণত ড্রিলিং বা হচ্ছে টার্নিং, লেদ মেশিনে যেটা করা হয় সেটার মাধ্যমে করে থাকি। প্রত্যেকটা মেশিনকে আমরা যদি মেশিনিং অপারেশন করতে চাই তাহলে হচ্ছে দুইটা ফ্যাক্টর গুরুত্বপূর্ণ। নাম্বার ওয়ান, রিলেটিভ মোশন বিটুইন দি টুল অ্যান্ড দি ওয়ার্কপিস। দ্যাট মিনস ওয়ার্কপিস এবং টুলের মধ্যে হচ্ছে একটা রিলেটিভ মোশন থাকবে, যার ফলে ফ্রিকশন ক্রিয়েট হবে এবং এই ফ্রিকশনের কারণে হিট জেনারেট হতে পারে এবং শার্প এজ দিয়ে, টুলের শার্প এজ দিয়ে ওয়ার্কপিসটাকে আমরা রিপ্রসেস করতে পারি বা ম্যাটেরিয়াল রিমুভ করতে পারি। নাম্বার টু, দি শেপ অফ দি কাটিং টুল। সো শেপের উপর ডিপেন্ড করে আমার মানে মেশিনিং অপারেশন গুলা কিন্তু কি ধরনের সারফেস প্রডিউস করবে সেটা ভ্যারি করতে পারে। এই ছিল হচ্ছে আমাদের দুইটা ফ্যাক্টর, একটা হচ্ছে রিলেটিভ মোশন বিটুইন টুল অ্যান্ড ওয়ার্কপিস, আর একটা হচ্ছে শেপ অফ আওয়ার কাটিং টুল। সো কাটিং টুলের শেপের উপর ডিপেন্ড করে আমাদের অপারেশন গুলাকে দুই ভাগে ভাগ করা যেতে পারে, একটা হচ্ছে জেনারেটিং আর একটা হচ্ছে ফর্মিং। সো জেনারেটিং মানে হচ্ছে
আমি কাটিং টুলের যেই ট্রাজেক্টরি আছে সেটার উপর ডিপেন্ড করবে যে আমার কি ধরনের মানে প্রোডাক্ট প্রডিউস হবে। সো এটা হতে পারে যে আমার কাটিং টুলটাকে যদি আমি স্ট্রেট মুভ করাই তাহলে এক ধরনের প্রোডাক্ট তৈরি হবে, এক শেপের প্রোডাক্ট তৈরি হবে। আমি কাটিং টুলটাকে যদি ইনক্লাইন্ড মুভ করাই তাহলে অন্য শেপের প্রোডাক্ট তৈরি হবে। সো কাটিং টুলের প্যাথের উপর ডিপেন্ড করে আমার হচ্ছে মেশিনিং অপারেশনটা ডিপেন্ড করতেছে। সো এই জন্য এটাকে জেনারেটিং অপারেশন বলা হচ্ছে। সো এটার কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে, দেখেন। স্ট্রেট টার্নিং, ট্যাপার টার্নিং, কন্ট্রোর টার্নিং, পেরিফেরাল মিলিং বা প্রোফাইল মিলিং, এইগুলো হচ্ছে জেনারেটিং শেপের বা জেনারেটিং টেকনিকের হচ্ছে এক্সাম্পল। এরপরে সেকেন্ড যেই টেকনিকটা ছিল সেটা হচ্ছে যে আপনার যে ফর্মিং। সো ফর্মিং মানে হচ্ছে যে আপনার কাটিং টুলের শেপের উপর হচ্ছে আমার জিওমেট্রিটা ডিপেন্ড করবে। কাটিং টুলের শেপ যেমন হবে আমাদের ওই রকম হচ্ছে ওয়ার্কপিস প্রডিউস হবে। সো এই ধরনের এক্সাম্পল হচ্ছে টার্নিং, ড্রিলিং বা ব্রোচিং। এখানে ড্রিলিং মানে হচ্ছে কোনো জায়গাতে হোল ক্রিয়েট করা। সো ড্রিল বিটের যদি ডায়ামিটার বড় হয় তাহলে বড় হোল ক্রিয়েট হবে, আর ড্রিল বিটের যদি ছোট হয় তাহলে ছোট হোল ক্রিয়েট হবে। তাহলে আমার শেপটা ডিপেন্ড করতেছে কাটিং টুলের ফর্মের উপর। সো কাটিং টুলের জিওমেট্রির উপর যে শেপগুলো ডিপেন্ড করে, আউটপুট শেপ যদি ডিপেন্ড করে তাহলে সেটা হচ্ছে ফর্মিং অপারেশন। আর যদি কাটিং টুলের প্যাথের উপর ডিপেন্ড করে সেটা তাহলে জেনারেটিং অপারেশন হবে। আর অনেক সময় হচ্ছে এই দুটাকে কম্বাইন্ডলিও আমরা ইউজ করে থাকি, সেটা হচ্ছে ফর্মিং এবং জেনারেটিং। সো এই ধরনের এক্সাম্পল হতে পারে হচ্ছে স্লট কাটিং বা থ্রেড কাটিং লেদ মেশিনে। সো এখানে কিছু জেনারেটিং শেপ ইন মেশিনিং, মানে জেনারেটিং শেপ গুলা দিয়ে আমরা কিভাবে অপারেশন গুলা করতে পারি সেটার কিছু এক্সাম্পল দেওয়া আছে। ফার্স্টে যদি আসি সেটা হচ্ছে স্ট্রেট টার্নিং। জাস্ট আমার প্যাথটা হচ্ছে সোজা। সো জেনারেটিং মানে হচ্ছে টুলের প্যাথের উপর ডিপেন্ড করবে যে শেপটা কেমন হবে। সো এই পুরা সোজাসুজি যদি মুভ করে একটা রোটারি মোশন থাকবে ওয়ার্কপিসের। সো ওয়ার্কপিস হচ্ছে রোটেট করবে আর কাটিং টুল হচ্ছে লিনিয়ারলি মুভ করবে এ বরাবর। সো এই যে রিলেটিভ মোশনের কারণে এদের মধ্যে ফ্রিকশন ক্রিয়েট হবে এবং এর ফলে হচ্ছে কিছু ম্যাটেরিয়াল রিমুভ হয়ে যাবে। সো স্ট্রেট যাচ্ছে বলে, একদম সোজাসুজি যাচ্ছে বলে এটা হচ্ছে স্ট্রেট টার্নিং। এটা হচ্ছে ট্যাপার টার্নিং। দেখেন এটা হচ্ছে ইনক্লাইন্ড ওয়েতে আমার কাটিং টুলটা মুভ করতেছে। কাটিং টুলটা যদি এরকম বক্রভাবে মুভ করে সেটাকে আমরা বলি কন্ট্রোর টার্নিং। তাহলে দেখেন এগুলা প্রত্যেকটাতেই আমাদের কাটিং টুলের প্যাথের উপর ডিপেন্ড করে আমার হচ্ছে শেপটা কেমন হবে সেটা ডিপেন্ড করতেছে। সো এছাড়াও আছে হচ্ছে আপনার প্লেন মিলিং আর হচ্ছে প্রোফাইল টার্নিং। সো এই প্রত্যেকটা হচ্ছে আমার জেনারেটিং শেপের এক্সাম্পল। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কাটিং টুলের ডিরেকশনের উপর, কাটিং টুলের প্যাথের উপর ডিপেন্ড করবে আমার হচ্ছে জেনারেটেড সারফেসটা কেমন হবে বা সারফেসটা কেমন হবে। সো এখানে হচ্ছে তিনটা ফর্মিং শেপের এক্সাম্পল দেওয়া আছে। সো ফর্মিং এর ক্ষেত্রে আমি একটা এক্সাম্পল অলরেডি বলে দিয়েছি ড্রিলিং এর জন্য। এছাড়াও দেখেন ফর্ম টুল দিয়ে আমরা ফর্ম শেপ আনতে পারি, অথবা এটা হচ্ছে আমার হচ্ছে ব্রোচিং। ব্রোচিং মানে দেখেন এই যে এইখানে দুই দিকে কিছু অংশ বাড়তি থেকে গেছে। সো এটা হচ্ছে আমার ফর্ম সারফেস, এটা হচ্ছে আমার ফর্ম সারফেস, এটা হচ্ছে আমার ফর্ম সারফেস। কেন এটা ফর্মেশন হচ্ছে? কারণ হচ্ছে আমার যে কাটিং টুল আছে সেটার শেপ যেমন, ঠিক সেই রকম শেপের হচ্ছে আমি অপারেশন পাচ্ছি। এটার কাটিং টুলের শেপ, এটার কাটিং টুলের শেপ, এটার কাটিং টুলের শেপ আলাদা। সো কাটিং টুলের শেপের উপর ডিপেন্ড করে আমার সারফেসটা কি রকম হবে সেটা মানে ডিপেন্ড করতেছে। এই জন্য এইগুলাকে আমরা বলে থাকি ফর্মিং অপারেশন। এরপরে যদি আমরা কম্বাইন্ড অপারেশনে আসি তাহলে দেখেন টার্নিং হতে পারে। সো টার্নিং এর ক্ষেত্রে দেখেন, সরি, থ্রেডিং হতে পারে। থ্রেডিং এর ক্ষেত্রে দেখেন যে আমার কাটিং টুলটা একটা নির্দিষ্ট প্যাথে মুভ করতেছে, তাহলে এটা জেনারেটিং সারফেসের রুলস ফলো করতেছে। আবার দেখেন যে এই যে আমার কাটিং টুলটা আছে ভি শেপের, মানে এ শেপের, ওটারই মতো করে আমার প্রত্যেকটা শেপ তৈরি হচ্ছে। সো তাহলে এটা আমরা বলতে পারি ফর্মিং। সো এটা যতটুকু অ্যাঙ্গেলে থাকবে এই থ্রেড গুলো ঠিক ততটুকু অ্যাঙ্গেলেই কাটবে। সো ওই সেন্সে আমরা বলতে পারি যে এটা হচ্ছে একটা ফর্মিং অপারেশন। সো এই জন্য এই সারফেসটাকে বলা হচ্ছে ফর্ম জেনারেটেড সারফেস। এছাড়াও দেখেন স্লট মিলিং এর ক্ষেত্রেও আমরা সেটাকে বলতে পারি।
এরপরে যদি আমরা যাই টার্নিং অ্যান্ড এর রিলেটেড অপারেশনস। সো টার্নিং এর ক্ষেত্রে আমরা খেয়াল করেছিলাম যে টার্নিং যখন হয় তখন হচ্ছে আমার ওয়ার্ক পিসটা রোটেট করে, আর কাটিং টুলটা হচ্ছে লিনিয়ারলি মুভ করে। সো কাটিং টুলের এই লিনিয়ার মুভমেন্টটাকে বলা হয় ফিড বা ফিড রেট। আর হচ্ছে স্পিন্ডলের সাথে হচ্ছে আমার এই নীল কালারের যেই ওয়ার্ক পিসটা আছে সেটা অ্যাটাচ থাকে। আর এটাকে দেখেন, যদি আমি ডায়ামিটার ছোট করতে চাই তাহলে হচ্ছে এভাবে এটাকে লিনিয়ারলি মুভ করাই আর এটা রোটেট করতে থাকে। সো এইভাবে হচ্ছে আমরা টার্নিং অপারেশন কমপ্লিট করতে পারি। টার্নিং অপারেশন সাধারণত সিলিন্ড্রিক্যাল অবজেক্ট গুলোর ক্ষেত্রেই করা হয়। যদি টার্নিং প্রসেস বলতে কি বোঝায় সেটা যদি আমরা যাই, তাহলে আমরা পাচ্ছি দেখেন যে এটা হচ্ছে আপনার রেভলিউশনের মাধ্যমে আপনার ওয়ার্ক পিসের রেভলিউশন এবং হচ্ছে কাটিং টুলের ফরওয়ার্ড মোশনের মধ্যে যে রিলেটিভ মোশনটা থাকবে সেটার মাধ্যমে আমরা যদি মেশিনিংটা কমপ্লিট করি সেটাকে আমরা বলতে পারি টার্নিং অপারেশন। সো টার্নিং অপারেশনে ইন জেনারেল আমরা সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল ইউজ করে থাকি, আর টুলের মোশনটাকে আমরা বিভিন্ন ডিরেকশনে চেঞ্জ করতে পারি। সো টার্নিং দিয়ে আমরা উড, মেটাল, প্লাস্টিক, ইভেন স্টোন এই ম্যাটেরিয়াল গুলাকেও মেশিনিং করতে পারি। সো ইউজুয়ালি টার্নিং যেই মেশিন গুলো ইউজ করা হয় সেটাকে বলা হয় লেদ মেশিন। সো লেদ মেশিনের দুইটা ফর্ম থাকতে পারে, একটা হচ্ছে ম্যানুয়াল লেদ আর একটা হচ্ছে সিএনসি লেদ। যদি আমি ম্যানুয়ালি সবগুলা স্পিড কন্ট্রোল করি, সবগুলো অপারেশন কন্ট্রোল করি, সেটাকে আমরা বলে থাকি ম্যানুয়াল লেদ। আর যদি আমরা পুরাটাই যদি কোডিং এর মাধ্যমে কম্পিউটারাইজড করে ফেলি সেক্ষেত্রে সেই লেদ মেশিনকে আমরা বলবো সিএনসি লেদ মেশিন। সো এখানে কিছু হচ্ছে বেসিক টার্নিং অপারেশনস দেওয়া আছে। নাম্বার ওয়ান যদি আমরা খেয়াল করি, এটা হচ্ছে নর্মাল টার্নিং বা স্ট্রেট টার্নিং। সো স্ট্রেট টার্নিং এর ক্ষেত্রে দেখেন যে আপনার দুইটা মোশন দেখাতে হবে, একটা হচ্ছে টুলের মোশনটা কোন দিকে আর একটা হচ্ছে ওয়ার্ক পিসের মোশনটা কোন দিকে। সো এখানে দেখানো আছে দেখেন যে ওয়ার্ক পিস হচ্ছে আমার অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করতেছে, আর হচ্ছে টুলটা হচ্ছে রাইট সাইড থেকে বাম সাইডের দিকে মুভ করতেছে। সেই অরেঞ্জ কালারের এটা এটা হচ্ছে আমার টুল। আর কতটুকু কাটলো সেটাকে বলা হচ্ছে ডেপথ অফ কাট। দ্যাট মিনস যতটুকু ডেপথ তার কাটলো বা যতটুকু ডায়ামিটার দুই দিকে কমলো সেটা হচ্ছে তার ডেপথ অফ কাট। এরপরে হচ্ছে আমার ট্যাপার টার্নিং। সো আমি যদি কাটিং টুলটাকে একটু ইনক্লাইন ভাবে মুভ করাই তাহলে হচ্ছে আমি যে টার্নিংটা পাচ্ছি সেটাকে বলা হয় ট্যাপার টার্নিং। আর প্রোফাইলিং। সো প্রোফাইলিং এর ক্ষেত্রে দেখেন আমার যেই কাটিং টুলটা আছে সেটা হচ্ছে একটা বক্র তলে মুভ করবে। সো এইভাবে হচ্ছে বক্র তলে যদি মুভ করে সেক্ষেত্রে একটা প্রোফাইল ক্রিয়েট হয়, এই জন্য এটাকে বলা হয় প্রোফাইলিং। আর অবশ্যই আপনারা যখন হচ্ছে কোশ্চিনে এই ধরনের কোশ্চিন গুলো অ্যান্সার করবেন তখন হচ্ছে আহ, মাথায় রাখতে হবে যে আমার ডিরেকশন, ওয়ার্ক পিসের ডিরেকশনটা কোন দিকে আর কাটিং টুলের ডিরেকশনটা কোন দিকে। এরপরে দেখেন টার্নিং বা এক্সটার্নাল গ্রুভিং। সো এখানে দেখেন মাঝের একটা অংশে আমি ডায়ামিটার জাস্ট কমাই দিয়েছি। সো এটা টার্নিং বা এক্সটার্নাল টার্নিং এন্ড এক্সটার্নাল গ্রুভিং। সো এক্সটার্নাল গ্রুভিং হচ্ছে এখানে। ফেসিং এর ক্ষেত্রে দেখেন আমার বাড়তি যে অংশটা আছে ম্যাটেরিয়ালের শেষ মাথায় সেটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো এই জন্য আমার এই কাটিং টুলের যেই মোশন সেটা উপরের দিকে হচ্ছে। আর সিমিলারলি ফেস গ্রুভিং এটা। এরপরে হচ্ছে আমার কাটিং উইথ আ ফর্ম টুল। এটা হচ্ছে একটা ফর্ম টুল। সো ফর্ম টুল দিয়ে আমি হচ্ছে কাটছি। সো এটার মতো শেপের একটা শেপ আমি পেয়ে গেছি। এরপরে হচ্ছে আপনার বোরিং। হোল মেকিং এর জন্য তিনটা প্রসেস আছে। ফার্স্ট হচ্ছে হোল ওপেনিং, যেটা ড্রিলিং এর মাধ্যমে করা হয়। এরপরে হোল ইনলার্জিং, যেটা হচ্ছে আমার বোরিং এর মাধ্যমে করা হয়। আর লাস্ট হচ্ছে আমার হোল ফিনিশিং, যেটা রিমিং এর মাধ্যমে করা হয়। সো ড্রিলিং, বোরিং, রিমিং এই তিনটার মাধ্যমে আমার হোল প্রসেস মানে হোল মেকিং প্রসেসটা কমপ্লিট হয়। সো এখানে দেখেন বোরিং এর ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে আগে ডায়ামিটার ছিল এটুকু, সো ওটাকে হচ্ছে সারফেস ফিনিশ দিলাম এই বোরিং টুলটার মাধ্যমে। সো আগে ডায়ামিটার ছিল এটা, এখন হচ্ছে ডায়ামিটার বড়। সো এই যে আমরা বোরিং টুলের মাধ্যমে এটাকে স্মুথ করতেছি বা ইনলার্জ করতেছি সেটাকে বলা হচ্ছে বোরিং অপারেশন। সো বোরিং অপারেশনের ক্ষেত্রে টুলটা এই বরাবর মুভ করে ভেতরের দিকে,
আর কাটিং টুল হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ মুভ করে। এরপরে ড্রিলিং, সো আমরা লেদ মেশিনে ড্রিলিংও করতে পারবো। সো ড্রিল বিট যদি অ্যাটাচ করি তাহলে হচ্ছে ড্রিলিং করতে পারি। সো এখানে ড্রিলিং এর এক্সাম্পলটা দেওয়া আছে। এরপর হচ্ছে আমরা কাটিং অফ। সো যদি আমার মাঝামাঝি কোনো একটা জায়গা থেকে ম্যাটেরিয়ালকে কাটার প্রয়োজন হয়, সেক্ষেত্রে হচ্ছে আমরা এই যে কাটিং টুল দিয়ে উপরের দিকে মুভ করাবো, আর এটা হচ্ছে রোটেট করবে অ্যান্টি ক্লকওয়াইজ। সো উপরের দিকে মোশন দেখাতে হবে, দেখেন এখানে দেখানো হয়েছে। এছাড়া হচ্ছে থ্রেডিং। থ্রেডিং এর ক্ষেত্রে হচ্ছে আমার টার্নিং মানে হচ্ছে আপনার রোটারি মোশন হচ্ছে হবে ওয়ার্কপিসে, আর বাকি যে মোশনটা সেটা আপনাকে বের করতে হবে। সো এই থ্রেডিং এর ক্ষেত্রে যে মোশনটা পাচ্ছি সেটা হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড। বাট এইটার স্ট্রেট, এটাও স্ট্রেট, মানে স্ট্রেট ফরওয়ার্ড, আবার হচ্ছে এটা হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড, কিন্তু হচ্ছে এটাকে স্ট্রেট টার্নিং বলা হচ্ছে আর এটাকে থ্রেডিং বলা হচ্ছে, কেননা এটা নির্দিষ্ট গতি পরপর স্পিড বাড়াচ্ছে কমাচ্ছে, এর ফলে এরকম স্ক্রু শেপের আমি হচ্ছে একটা অবজেক্ট পাচ্ছি। এছাড়া নার্লিং। নার্লিং এর ক্ষেত্রে যেটা হয় যে হচ্ছে আপনার কাটিং টুলের গায়ে হচ্ছে একটা ইমপ্রেশন দেওয়া থাকে, এবং এটা যদি আমি হচ্ছে ওয়ার্কপিসের কাছাকাছি নিয়ে আসি, তাহলে কাটিং টুলের যেই ইমপ্রেশনটা আছে সেটা ঘুরতে থাকে, আর এটা হচ্ছে ঘুরতে থাকে। তো আস্তে আস্তে এখানে হচ্ছে প্রেসার দিলে এইখানে হচ্ছে ওই শেপটা পাওয়া যাবে। তাহলে হচ্ছে আমি যদি কোনো একটা সিলিন্ডারের গায়ে কোনো একটা নির্দিষ্ট শেপ বানাতে চাই, সেটা হচ্ছে আমরা নার্লিং এর মাধ্যমে পারি। সো নার্লিং টুলটাকে জাস্ট চেঞ্জ করে আমরা হচ্ছে সারফেসের যেই ফিচার গুলো আছে, সারফেসের যে হচ্ছে আপনার আহ, ছাপটা বসবে সেটা ডিপেন্ড করবে। আচ্ছা, এরপরে যদি আমরা আসি বেসিক টার্নিং অপারেশন। তো এর মধ্যে আছে হচ্ছে আপনার ফেসিং। সো ফেসিং মানে হচ্ছে বাড়তি যে অংশটা থাকবে সেটাকে হচ্ছে কেটে বাদ দিয়ে দেওয়া। সো এই জন্য ফিটটা হবে উপরের দিকে। সো ফিড সাধারণত এই বরাবর হবে অথবা উপরের দিকে হবে। এই বরাবর যদি হয় সেই ফিটটাকে আমরা বলে থাকি ক্যারিজ ফিট, সেটাকে আমরা বলে থাকি, যদি এই বরাবর ফিড হয় সেটাকে আমরা বলি হচ্ছে ক্যারিজ ফিট, ক্যারিজের মাধ্যমে দেওয়া হচ্ছে বলে এটাকে বলে থাকি ক্যারিজ ফিট। আর এই উপর বরাবর যে ফিটটা দেওয়া হচ্ছে সেটাকে আমরা বলে থাকি ক্রস ফিট। তো এভাবে আমরা ক্যারিজ ফিট এবং ক্রস ফিট পেতে পারি। তো আপনাদের কোশ্চিনে যদি এরকম টার্নিং অপারেশন জানতে চাওয়া হয়, তাহলে অবশ্যই ওয়ার্ক পিসের মোশন এবং হচ্ছে কাটিং টুলের মোশন দেখাতে হবে। সো ফেসিং এর ক্ষেত্রে আমরা এক্সট্রা অংশটাকে কেটে বাদ দিয়ে দিই। এরপর হচ্ছে কন্ট্রোল টার্নিং। কন্ট্রোল টার্নিং এর ক্ষেত্রে দেখেন আমার একটা নির্দিষ্ট প্রোফাইলে এই বরাবর আমার কাটিং টুলটা মুভ করবে। সো এটাকে বলা হয় কন্ট্রোল টার্নিং। সো একটা কন্ট্রোল ক্রিয়েট করতেছে। এরপর হচ্ছে ফর্ম টার্নিং। সো ফর্ম টার্নিং এর ক্ষেত্রে হচ্ছে একটা ফর্ম আমার সারফেস থাকবে। সো ফিড দিচ্ছি আমি ভেতরের দিকে, তাহলে হচ্ছে আমার এতটুকু অংশ এক্সট্রা কেটে গেল। সো ভেতরের দিকে ফিড দিচ্ছি, তাহলে এই ফিডটা আমরা ক্রস ফিডের মাধ্যমে দিব। সো এখানে হচ্ছে যে সারফেসটা ক্রিয়েট হবে সেটা হচ্ছে কাটিং টুলটা যে এরকম ফর্মের ছিল ঠিক সেই ফর্মের হচ্ছে আপনার সারফেসটা জেনারেট হবে। এছাড়া হচ্ছে আছে আপনার ট্যাপার টার্নিং। সো আমার যদি ফিটটা ইনক্লাইন বরাবর কাজ করে সেক্ষেত্রে যে ধরনের মেশিনিং হয় সেটাকে আমরা ট্যাপার টার্নিং বলতে পারি। এরপরে হচ্ছে চ্যাম্পারিং। চ্যাম্পারিং এর ক্ষেত্রে দেখেন আমার এট এ টাইম দুই দিকেই মোশন দিতে হচ্ছে, একটা হচ্ছে আমার ক্যারিজ বরাবর আর একটা হচ্ছে ক্রস স্লাইড বরাবর। তো ক্যারিজ এবং ক্রস স্লাইড বরাবর দুইটা মুভমেন্ট দিলে তখন হচ্ছে আপনার এখানে হচ্ছে একটা চ্যাম্পারিং ক্রিয়েট হবে। এরপর হচ্ছে কাট অফ বা পার্ট অফ। সো কাট অফ বা পার্ট অফ করার জন্য আমার ক্রস স্লাইড বরাবর ফিট দিতে হয়, আর এইখানে হচ্ছে আমার যেখানে কাট করতে যাই সেখানে আস্তে আস্তে এটাকে কাট করতে হবে। সো ফিট ডিরেকশন উপরের দিকে, আর এটা হচ্ছে আমার অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করতেছে। এরপর হচ্ছে বোরিং। বোরিং এর আগে আমরা ড্রিলিং এ চলে আসি। ড্রিলিং মানে দেখেন এখানে হচ্ছে এভাবে একটা হোল ক্রিয়েট করা। সো এই হোলটাকে যখন হচ্ছে বড় করতে হচ্ছে, দেখেন এখানে অলরেডি বড় করে ফেলছে। সো বড় করতে হচ্ছে তখনই হচ্ছে আমার বোরিং অপারেশনটা চলে আসতেছে। তাহলে বোরিং দিয়ে আমরা হোলটাকে ইনলার্জ করলাম। এরপরে হচ্ছে আমার থ্রেডিং হতে পারে। সো থ্রেডিং এর ক্ষেত্রে হচ্ছে আমার লার্জ ইফেক্টিভ ফিড রেট মানে দিতে হবে। সো ফিডটা হবে এই বরাবর, আর হচ্ছে আমার
অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করবে। সো এই বরাবর একটা নির্দিষ্ট রিদমে ফিডটাকে দিতে হবে। সো এই জন্য হচ্ছে লার্জ ইফেক্টিভ ফিড রেট এখানে মেনটেন করা হয়। এছাড়া নার্লিং তো একটু আগে আমি আলোচনা করলাম যে আমরা যদি হচ্ছে কাটিং টুলের শেপটা যদি আমি ওয়ার্কপিসের মধ্যে বসাতে চাই, সেক্ষেত্রে কাটিং টুলের যে নার্লিং যে কাটিং টুলটা ইউজ করতেছি সেটাও রোটেট করে, আর হচ্ছে আমার ওয়ার্কপিসে রোটেট করে। সেই দুজনের মধ্যে রিলেটিভ মোশনের কারণে আমার এখানে হচ্ছে একটা ছাপ পেয়ে যাচ্ছে। এখানে যে ছাপ ছিল সেই ছাপটা এখানে পেয়ে গেছি। সো এখানে গুরুত্বপূর্ণ কিছু বিষয় বলা আছে যে রাইট হ্যান্ড টুল টার্নিং টুল কোনটা, লেফট হ্যান্ড টার্নিং টুল কোনটা, বা রাউন্ড নোজ টার্নিং টুল কোনটা। সো রাউন্ড নোজ হলে দুই দিকে সে হচ্ছে মুভ করতে পারে। আর যদি হচ্ছে এই এজটা যদি সূক্ষ্ম হয় তাহলে হচ্ছে এটা হচ্ছে রাইট হ্যান্ড টুল, যে রাইট সাইড থেকে লেফট সাইডে মুভ করবে। আর লেফট হ্যান্ড টুল কি সবসময় লেফট সাইড থেকে রাইট সাইডে মুভ করে। সো এখানে হচ্ছে কাটিং টুলের যেই শার্প এজ সেটা এইদিকে, আর এখানে যে কাটিং টুলের শার্প এজ সেটা হচ্ছে এইদিকে। তো এইভাবে হচ্ছে আমরা রাইট হ্যান্ড টার্নিং টুল এবং লেফট হ্যান্ড টার্নিং টুল আলাদা করতে পারি। তো এইভাবে আমরা পার্ট অফ অপারেশনটাও দেখেছি। তো রাইট হ্যান্ড কাটিং টুল যখন ইউজ করব তখন এই দিক থেকে এইদিকে মুভ করব। সো এতক্ষণ কিন্তু আমরা ওইটাই করছি যে ডান দিক থেকে বাম দিকে মুভ করছি, এখানেও তাই ডান দিক থেকে বাম দিকে, এখানেও তাই ডান দিক থেকে বাম দিকে মুভ করছি। তার মানে বোঝা যাচ্ছে যে এগুলা হচ্ছে আমার রাইট হ্যান্ড কাটিং টুল। সো এভাবে রাইট হ্যান্ড কাটিং টুল আমরা ইউজ করতে পারি। একটা জিনিস মাথায় রাখতে হবে, রাইট হ্যান্ড কাটিং টুল আমরা তখন ইউজ করতে পারবো যখন হচ্ছে আমার ওয়ার্ক পিসের মোশনটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ হবে। আর লেফট হ্যান্ড টুল আমরা তখনই ইউজ করব যখন হচ্ছে আমার যেই মোশনটা আছে স্পিন্ডলের সেটা হচ্ছে ক্লকওয়াইজ হবে। সো ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ এর উপর কিন্তু হচ্ছে আমার ডিপেন্ড করতেছে যে আমার টুলটা কি ধরনের হবে। এরপরে যদি আমরা আসি টাইপস অফ লেদের মধ্যে, সো ফার্স্ট টাইপটা হচ্ছে আমার স্পিড লেদ। সো এটাতে হাই স্পিড আমরা পেয়ে থাকি, হাই স্পিন্ডল স্পিড। সো এটা হচ্ছে লাইট ওয়ার্কের জন্য আমরা ইউজ করে থাকি। সাধারণত উড টার্নিং বা মেটাল পলিশিং বা মেটাল স্পিনিং এর ক্ষেত্রে আমরা এটা ইউজ করে থাকি। এটাতে মেন সমস্যা যেটা সেটা হচ্ছে যে এদের খুবই কম স্পিড ভ্যারি পাওয়া যায়, 3-4টার বেশি স্পিড এখানে পাওয়া যায় না। এরপর হচ্ছে ইঞ্জিন লেদ। আমরা সবচেয়ে বেশি এই লেদটা ইউজ করে থাকি। আমাদের ল্যাবে যে লেদটা আছে সেটাও ইঞ্জিন লেদ। সো ইঞ্জিন লেদের ক্ষেত্রে যদি চিন্তা করি এটা হচ্ছে মোস্ট কমন টাইপ লেদ মেশিন। আর এর মানে লো টু হাই পাওয়ারে এটা হচ্ছে ডিজাইন করা। দ্যাট মিনস অনেকগুলা স্পিড এখানে আমরা পাবো। সো স্পিডের কোনো সমস্যা নাই। বাট এদের যে লেন্থ মানে হচ্ছে 60 ফিট লং, আপ টু 60 ফিট লং ওয়ার্ক পিসকে আমরা সিলিন্ড্রিক্যাল ওয়ার্ক পিসকে আমরা এখানে অপারেশন করতে পারি। এরপরে হচ্ছে আমাদের টুল রুম লেদ মেশিন। সো এদের অ্যাকুরেসি অনেক বেটার থাকে এবং এইখানে হচ্ছে আমরা অনেকগুলা স্পিড এবং ফিট ভ্যারি করতে পারি। আর এটা সাধারণত হচ্ছে ডাই ম্যানুফ্যাকচারিং এর জন্য ইউজ করা হয়। টুল বা ডাই ম্যানুফ্যাকচারিং এর জন্য এটা তৈরি করা হয় বা ইউজ করা হয়। এরপরে হচ্ছে টারেট লেথ। তো টারেট লেথের ক্ষেত্রে যে মেন সুবিধাটা, এখানে হচ্ছে টুল সেট আপ টাইমটা অনেক কম লাগে। কেননা এখানে হচ্ছে এট এ টাইম আপনি 6টা 8টা বা 12টা হচ্ছে টুল অ্যাডজাস্ট করে রাখতে পারবেন। দ্যাট মিনস এখানে একটা টুল হেড থাকে। সো ওই টুল হেডের মধ্যে হচ্ছে আপনি 6টা 8টা বা 10টা বা 12টা হচ্ছে টুল হচ্ছে একসাথে অ্যাটাচ করে রাখতে পারবেন। সো যখন হচ্ছে আপনি অপারেশন গুলা করবেন সিকুয়েন্সিয়ালি টুলগুলাকে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে নাম্বারিং করে রাখবেন। সো যখন যে টুল লাগবে সেই টুলটাকে কল করে জাস্ট মেশিনিংটা করবেন। সো এক্ষেত্রে হচ্ছে আমাদের মেশিনিং টাইম অনেক বেঁচে যায়। কেননা উপরের 3টা টাইপেই আমার হচ্ছে টুল চেঞ্জ করতে হলে প্রথমে টুলটাকে খুলতে হবে, তারপরে নতুন আরেকটা টুল সেট আপ করতে হবে বা ইনস্টল করতে হবে। কিন্তু টারেট লেথের ক্ষেত্রে ফার্স্টে ইনিশিয়াল অবস্থাতে আপনি 6টা বা 8টা বা 10টা কাটিং টুল একসাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এরপরে যখন হচ্ছে আমাকে কাজ করতে হবে বা মেশিনিং করতে হবে তখন হচ্ছে আমি জাস্ট টুলগুলাকে কল করব, যে যত নাম্বার টুল লাগবে তত নাম্বার টুলকে কল করে আমি জাস্ট হচ্ছে অপারেশনটা করব। সো এই জন্য হচ্ছে আমার এখানে মেশিনিং টাইমটা অনেক কমে যায়।
এরপরে হচ্ছে আমার লেদ কম্পোনেন্ট। ফার্স্টে আছে বেড। বেডের উপর হচ্ছে সবগুলো মেজর কম্পোনেন্ট থাকে। সো এই জন্য বেড হচ্ছে সাপোর্টস হিসেবে কাজ করে। আর হচ্ছে ক্যারিজ আছে। সো ক্যারিজটা হচ্ছে আমার এই লিনিয়ারলি মুভ করতে পারে। সো এটা হচ্ছে আমার ক্যারিজ। সো ক্যারিজটা হচ্ছে এইদিকে অথবা এইদিকে মুভ করতে পারে। সো ক্যারিজের উপর আছে হচ্ছে আমার স্যাডেল। স্যাডেলটা হচ্ছে ক্যারিজের সাথে একইভাবে এদিক বা এদিক মুভ করতে পারে। এর উপর আছে হচ্ছে আপনার হচ্ছে ক্রস স্লাইড। সো ক্রস স্লাইড হচ্ছে ক্রস বরাবর মুভ করে লিনিয়ারলি এ বরাবর। আর হচ্ছে ক্রস স্লাইডের উপর আছে হচ্ছে আপনার কম্পাউন্ড রেস্ট। কম্পাউন্ড রেস্টের উপর আছে হচ্ছে আপনার টুল পোস্ট। এই টুল পোস্টের উপর টুলটাকে রাখা হয়। So, এর বাইরে হচ্ছে আপনার এই যে এটা যেটা দেখতেছি সেটা হচ্ছে আমার অ্যাপ্রন। অ্যাপ্রন যেটা করে যে এর ভেতরে কিছু হচ্ছে আমার গিয়ার আছে। So, সেই গিয়ার গুলাকে হচ্ছে বাইরের ডাস্ট বা বাইরের ওয়েদার থেকে সেটাকে হচ্ছে আপনার সেভ করে। তো এই জন্য এটার নাম হচ্ছে অ্যাপ্রন। অ্যাপ্রন আমরা সাধারণত কেন পরি? কারণ হচ্ছে বাইরের যেন রোগ জীবাণু বা ধুলাবালি আমাদের বডির মধ্যে না আসতে পারে। ঠিক তেমনি ক্যারিজে হচ্ছে আপনার অ্যাপ্রন আছে। সো অ্যাপ্রনের কাজটা হচ্ছে যে বাইরের কোনো বাইরের এনভায়রনমেন্ট যেন আমার ভেতরে লুব্রিকেশন বা গিয়ার গুলাকে ড্যামেজ করতে না পারে। সেটা মরিচা ধরতে পারে বা জ্যাম হয়ে যেতে পারে। এগুলা হয় না এই অ্যাপ্রনের কারণে। এছাড়া হচ্ছে দেখেন এই যে এটা হচ্ছে আমার হেড স্ট্রোক। এটাকে হেড স্ট্রোক বলা হচ্ছে কেন? কারণ হচ্ছে এখান থেকেই মেইন স্ট্রোক মানে মেইন স্পিড গুলা আসে। দ্যাট মিনস থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের মাধ্যমে হচ্ছে আমার এই মেশিনটা চলে। সো থ্রি ফেজ মোটরটা হচ্ছে এটার সাথে কানেক্টেড থাকে। সো এইখানে হচ্ছে স্পিড গুলো আসে। এইখান থেকে স্পিড গুলা বাকি সবগুলা পার্টে যায়। এই যে এটা হচ্ছে আমার লিড স্ক্রু বা এটা হচ্ছে ফিড রড। ফিড রডে লিড স্ক্রুতে বা কুইক চেঞ্জ গিয়ার বক্সে সব ধরনের স্পিড গুলাই আমার এই হেড স্ট্রোক থেকে চলে আসতেছে। হেড স্ট্রোক থেকে যেহেতু আমি সম্পূর্ণ মোশনটা পাচ্ছি, এই জন্য এটাকে আপনার হেড বলা হচ্ছে। তো এখান থেকে আমরা কাটিং টুলেরও মোশন পাবো, লিনিয়ার মোশন, যেটাকে আমরা ফিড রেট বলে থাকি। আর হচ্ছে স্পিন্ডলের রোটারি মোশনটাও এখান থেকেই আমরা পেয়ে থাকি। তো এই স্পিন্ডলের সাথে চাক লাগানো থাকে, এই চাকের সাথে হচ্ছে আমার ওয়ার্কপিস হোল্ড করা থাকে। সো স্পিন্ডল রোটেট করলে চাক রোটেট করবে, চাক রোটেট করলে ওয়ার্কপিসও রোটেট করবে। এইখানে দেখেন দুইটা রড আছে। ফিড রড হচ্ছে নিচেরটা আর লিড স্ক্রু হচ্ছে উপরেরটা। সো এই দুটা দিয়ে হচ্ছে আমার মূলত ক্যারিজের মুভমেন্টটা সাধিত হয়। সো ক্যারিজ একবার হচ্ছে লিনিয়ারলি মুভ করবে এই দুটা রডের মাধ্যমে। সো যদি হচ্ছে আমার ক্যারিজটা লিড স্ক্রুর মাধ্যমে মুভ করে, তাহলে কাটিং টুলটাও লিড স্ক্রুর দ্বারাই মুভ করবে। তো সেক্ষেত্রে যে টার্নিং অপারেশনটা পাবো সেটাকে আমরা বলে থাকি থ্রেডিং। আর যদি আমার ফিড রডের মাধ্যমে ক্যারিজ অপারেশনটা দিই, মানে ক্যারিজকে যদি মুভ করাই, তাহলে কাটিং টুলও ওই বরাবর ওইভাবেই মুভ করবে। সেক্ষেত্রে যে ধরনের টার্নিং পাবো সেটাকে আমরা টার্নিং বলে থাকি। তাহলে ফিড রডের মাধ্যমে যে অপারেশনটা হচ্ছে সেটাকে টার্নিং বলতেছি। আর লিড স্ক্রুর মাধ্যমে যে অপারেশনটা হচ্ছে সেটাকে আমরা থ্রেডিং বলতেছি। সেটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট। সো এখানে চিহ্নিত করা আছে দেখেন। লাস্টে আছে টেল স্টক। সো এই টেল স্টকটা হচ্ছে আপনার ডেড সেন্টার। এটা হচ্ছে যেটা করে যে হচ্ছে যেখানে নির্দিষ্ট কোনো মোশন সে জেনারেট করতে পারে না বা কোনো মোশনের সাথে এটা লিঙ্কড আপ না, কিন্তু এটা হচ্ছে আপনার এই যে এই দিকে আগাতে পারে আর এদিকে আবার পিছাতে পারে। তো সেক্ষেত্রে যেটা দেখা যায় যে আপনার আহ মানে কোনো একটা অবজেক্টকে যখন হোল্ড করি তখন হচ্ছে টেলিস্টকে একটা সাপোর্ট দিই আর হচ্ছে স্পিন্ডলের একটা সাপোর্ট থাকে। সেই দুটো সাপোর্ট দিয়ে তারপর হচ্ছে আমরা ওয়ার্কপিসটাকে হচ্ছে ফিনিশিং করি। সো এটা কিন্তু হচ্ছে ঘুরতে পারে না। টেলিস্টকের যে টেলটা আছে সেটা একা একা ঘুরতে পারে না। সো এখানে কোনো মোশন নাই দেখেই এটাকে বলা হয় ডেড সেন্টার। আর এখানে সব ধরনের মোশন আছে দেখেই হেড স্ট্রোককে বলা হয় লাইফ সেন্টার। এরপরে যদি আমরা লেদ ডিজাইন এবং টার্মিনোলজিতে আসি, তাহলে যেটা পাচ্ছি যে বেড যেটা আছে সেটা হচ্ছে আপনার গ্রে কাস্ট আয়রনের তৈরি হয়। তারপর হেড স্ট্রোকের অ্যাসেম্বলিটা যেভাবে করা হয় যে স্পিন্ডল, তারপর ট্রান্সমিশন আর ড্রাইভ মোটরের মাধ্যমে আমরা হেড স্ট্রোকের অ্যাসেম্বলিটা করতে পারি। টেল স্ট্রোকের ক্ষেত্রে যেটা করতে পারি যে লংগিটিউডিনাল ওয়ে ক্ল্যাম্প দিয়ে আমরা এটাকে আটকায় রাখতে পারি। ট্রান্সভার্স ওয়ে ক্ল্যাম্প দিয়ে এটাকে আটকানো যায়। এরপরে কুইক চেঞ্জ গিয়ার বক্স আছে। সো কুইক চেঞ্জ গিয়ার বক্সে হচ্ছে আমরা বিভিন্ন রকম গিয়ারের কম্বিনেশন পাই। ওটার উপর ডিপেন্ড করে হচ্ছে আমার লিড স্ক্রুটা মুভ করে বা লিড স্ক্রুটা রোটেট করে। আর লিড স্ক্রু রোটেশনের উপরই কিন্তু ডিপেন্ড করে হচ্ছে আমার
ক্যারিজ মুভমেন্ট। সো ক্যারিজের মুভমেন্টটা ডিপেন্ড করে কুইক চেঞ্জ গিয়ার বক্সের উপর। আর এই ক্যারিজের মুভমেন্টটাই হচ্ছে আমার কাটিং টুলের মোশন। সো কাটিং টুলের মোশনটাকে, লিনিয়ার মোশনটাকে আমরা এই কুইক চেঞ্জ গিয়ার বক্সের মাধ্যমে কন্ট্রোল করতে পারি। এরপর হচ্ছে ক্যারিজ অ্যাসেম্বলি। ক্যারিজ অ্যাসেম্বলির মধ্যে হচ্ছে ক্রস স্লাইড থাকবে, তারপর অ্যাপ্রন থাকবে। ওয়েজ মানে হচ্ছে কোন ওয়েতে আমার হচ্ছে ক্যারিজটা মুভ করবে বা ক্রস স্লাইডটা মুভ করবে, সে ওয়ে গুলা ঠিক করে দেওয়া, যে এই প্যাথে সে তারা মুভ করবে। এরপরে যদি আমরা আসি লেদ মেশিনের মেকানিজম গুলোর মধ্যে, সো লেদ মেশিনে হচ্ছে টোটাল হচ্ছে আপনার আহ, 5টা মেকানিজম আছে। র্যাক অ্যান্ড পিনিয়ন মেকানিজম, হাফ নাট মেকানিজম, ওম গিয়ার মেকানিজম, আর হচ্ছে ব্যাক গিয়ার মেকানিজম। আর লাস্টে হচ্ছে যেটা আছে টামলার গিয়ার মেকানিজম। প্রত্যেকটা মেকানিজমই খুব ভালো করে বুঝতে হবে। ফার্স্ট হচ্ছে র্যাক অ্যান্ড পিনিয়ন মেকানিজম। সো র্যাক অ্যান্ড পিনিয়ন মেকানিজমটা হচ্ছে এরকম যে আমার হেড স্ট্রোক থেকে রোটারি মোশন আসে হচ্ছে স্পিন্ডলে। সো স্পিন্ডল রোটেট করতে থাকে। হেড স্ট্রোক থেকে একটা মোশন এই গিয়ার বক্স হয়ে আমার হচ্ছে লিড স্ক্রু এবং ফিড রড এই দুটাকে রোটেট করাচ্ছে। সো এই দুটাকে রোটেট করানোর ফলে এইখানে হচ্ছে একটা র্যাক আর পিনিয়ন রাখা আছে। সো র্যাক এন্ড পিনিয়নটা করে কি, যে হচ্ছে রোটারি মোশনটাকে আমার লিনিয়ার মোশনে কনভার্ট করে। সো এই যে আমি হচ্ছে লিড স্ক্রু এবং ফিড রডের মধ্যে যে রোটারি মোশনটা পাইলাম, সেটা এইখানে অ্যাপ্রনের পেছনে একটা পিনিয়ন গিয়ারের মাধ্যমে, এই উপরে হচ্ছে একটা র্যাক রাখা আছে, তো পিনিয়ন গিয়ারটা র্যাকের উপর হচ্ছে ঘুরতে থাকে। সো র্যাকের উপর যখন ঘুরতে থাকবে, র্যাকটা তো দেখতে হচ্ছে কিছুটা এরকম। So, এরকম হচ্ছে র্যাক থাকে। সো পিনিয়ন গিয়ারটা যখন ঘুরবে তখন তার টিথ গুলো একবার এখানে এসে পড়বে। পিনিয়ন গিয়ারটা যখন ঘুরবে তখন দেখা যাচ্ছে যে তার টিথ একবার এখানে এসে পড়তেছে, তারপর ঘুরে যখন আবার যাচ্ছে এখানে এসে আরেকটা পড়তেছে। তো এইভাবে হচ্ছে আমার পিনিয়ন গিয়ারটা ঘুরতে থাকলে সেটা হচ্ছে এই ট্র্যাকের উপর দিয়ে লিনিয়ারলি মুভ করতে থাকে। তো তাহলে দেখেন আমার যেই রোটারি মোশনটা ছিল, এই র্যাকের উপর দিয়ে পিনিয়নটা মুভ করার ফলে সেটা লিনিয়ার মোশনে কনভার্ট হয়েছে। সো এর ফলে আমার ক্যারিজটা এদিকে অথবা এদিকে মুভ করতেছে। সো ক্যারিজের যে লিনিয়ার মোশনটা সেটা হচ্ছে র্যাক এন্ড পিনিয়ন মেকানিজমের মাধ্যমে কনভার্ট হয়ে যাচ্ছে। সো যদি সামারি বলি, তাহলে হচ্ছে লিড স্ক্রু এবং ফিড রডের যে রোটারি মোশন, সেটাকে লিনিয়ার মোশনে কনভার্ট করে ক্যারিজকে লিনিয়ারলি মুভ করানো বা কাটিং টুলকে লিনিয়ারলি মুভ করানোই হচ্ছে র্যাক অ্যান্ড পিনিয়ন মেকানিজম। এরপরে হচ্ছে আমার হাফ নাট মেকানিজম। সো আমার যেই বডিটা আছে, মানে যেই চেঞ্জ গিয়ার বক্স থেকে যেই রোটারি মোশনটা আসতেছে, সেটা হচ্ছে লিড স্ক্রুকে ঘোরাবে এবং হচ্ছে ফিড রডকে ঘোরাবে। সো লিড স্ক্রুর সাথে যদি আমার ক্যারিজ অ্যাটাচ থাকে তাহলে থ্রেডিং অপারেশন হয়। আর ফিড রডের সাথে যদি ক্যারিজটা অ্যাটাচ থাকে তাহলে হচ্ছে আমার টার্নিং অপারেশন হয় বা টার্নিং রিলেটেড অপারেশন গুলো হয়। সো এখন এই যে অ্যাটাচমেন্টটা কিভাবে হবে, সো একটা হাফ নাট থাকে এই লিড স্ক্রুর উপরে, আর হচ্ছে অ্যাপ্রনের ভেতরে আরেকটা হাফ পার্ট থাকে। নাটের হাফ পার্ট থাকে হচ্ছে আপনার এটার সাথে অ্যাটাচ, আরেকটা হাফ পার্ট থাকে হচ্ছে আমার এই অ্যাপ্রনের এই পাশটাতে অ্যাটাচড। সো এই দুইটা হাফ নাট যখন একত্রে মিলিত হয় তখন একটা ফুল নাট ক্রিয়েট করে। সো এই ফুল নাটটা যখন হচ্ছে অ্যাডজাস্ট করে ফেলে এলইডি স্ক্রুর সাথে, তখন হচ্ছে আমার ক্যারিজটা এলইডি স্ক্রুর মাধ্যমে মুভ করে। আর যখন এটা হচ্ছে ডিসইনগেজড অবস্থায় থাকবে তখন হচ্ছে আমার ফিড রডের মাধ্যমে ক্যারিজটা মুভ করবে। তাহলে হাফ নাট কি করতেছে, যে আমার ক্যারিজের সাথে এই মানে হচ্ছে হয় লিড স্ক্রুকে অ্যাটাচ করবে অথবা ফিড রডের সাথে এটা মুভ করবে। সো হাফ নাট হচ্ছে এখানে হচ্ছে একটা হাফ অংশ থাকে আর নিচে আরেকটা হাফ অংশ থাকে। সো এই দুটো যখন একসাথে অ্যাটাচড হয়ে যায় তখন এটা হচ্ছে ফুল নাট হিসেবে কাজ করে। সো ফুল নাটের কাজটা কি, যে নাট ঘুরলে আমার হচ্ছে লিনিয়ার মোশন আমি পাবো।
সো নাটকে আমরা যদি ঘুরাই তাহলে হচ্ছে আমি লিনিয়ার মোশন পাবো। সো এটা হচ্ছে আমার হাফ নাট মেকানিজম। এরপরে যদি আমরা আসি ওম গিয়ার মেকানিজম, সো ওম গিয়ার মেকানিজমটাতে যেটা হয়, ওম হুইল মেকানিজম, অ্যাকচুয়ালি ওম হুইল গিয়ার মেকানিজম। সো ওম হুইল গিয়ার মেকানিজমে যেটা হয় যে আমার ইউজুয়ালি লিড স্ক্রু বা ফিড রডের স্পিডটা অনেক বেশি থাকে। তো সেক্ষেত্রে এই স্পিডটাকে রিডিউস করার জন্য আমরা ওম গিয়ার বা ওম হুইল গিয়ার ইউজ করি। ওম হুইল গিয়ারে একটা হচ্ছে ছোট গিয়ার থাকে এখানে, এই ছোট গিয়ারটার সাথে একটা বিশাল বড় গিয়ার অ্যাটাচ থাকে। সো যখন হচ্ছে এই ছোট গিয়ারটা হচ্ছে আমার জোরে জোরে ঘুরে, সে যে আমার লিড স্ক্রু ঘুরতেছে, এই যে বড় গিয়ারটার এটার তো টিথ নাম্বার এই ছোট গিয়ারের থেকে অনেক বেশি। সো দেখা যায় যে এটা 200 বার ঘুরলে এটা একবার ঘুরতেছে, তাহলে দেখেন যে 200 গুণ স্পিড সে হচ্ছে রিডিউস করে দিতে পারতেছে। সো এইভাবে হচ্ছে স্পিড রিডাকশনের জন্য আমরা ওম গিয়ার, ওম হুইল গিয়ার মেকানিজম ইউজ করে থাকি। সো লিড স্ক্রু বা ফিড রডের স্পিড অনেক বেশি থাকে, ওই স্পিডটাকে রিডিউস করার জন্য বা কমানোর জন্য বা ডিক্রিজ করার জন্য আমরা ওম গিয়ার মেকানিজম ইউজ করে থাকি। এরপরে হচ্ছে আমার ব্যাক গিয়ার মেকানিজম। সো এই হেড স্টকটা আমার একটা হচ্ছে গিয়ারের সাথে মানে মোটরের সাথে অ্যাটাচ থাকে। সো মোটরের সাথে বেল্ট পুলির মাধ্যমে একটা শ্যাফট ঘুরে। তো ওই শ্যাফট ঘুরলে এখানে বিভিন্ন গিয়ার ট্রেন আছে, সো গিয়ার গুলা একটা আরেকটার সাথে অ্যাডজাস্ট অবস্থায় থাকে, তখন গিয়ার গুলার মাধ্যমে আমার স্পিন্ডল পর্যন্ত স্পিডটা চলে আসে। সো ব্যাক গিয়ার যেটা করে যে আমার মোটরের সাথে সরাসরি মানে হেড স্ট্রোকের গিয়ারের সাথে স্পিন্ডলটাকে অ্যাটাচ করে দেয়। সো এর ফলে যেটা হয় যে আমরা সরাসরি স্পিডটা ওই মোটর থেকেই পেয়ে যাই। সো মোটর থেকে যখন পাচ্ছি তখন যে স্পিডটা থাকে এটা একটা ব্যাক গিয়ারের মাধ্যমে আমরা পেয়ে থাকি। সো ব্যাক গিয়ারের মাধ্যমে যেহেতু পাচ্ছি, এটার আরপিএমটা রিডিউস হয়ে যায়। সে ধরেন যে আপনার মোটরের আরপিএম 700, সেক্ষেত্রে আমি হচ্ছে স্পিন্ডলের আরপিএম পাবো 300। সো আরপিএমটা আমরা রিডিউস করে দিচ্ছি। সো আরপিএম যখন হচ্ছে কমে যাচ্ছে, তখন এখানে টর্ক ইনক্রিজ হচ্ছে, এবং আরপিএম কমানো এবং টর্ক ইনক্রিজ করার ফলে আমরা বেশি ডেপথ অফ কাটের ম্যাটেরিয়ালকে কাটতে পারবো, একসাথে অনেক বেশি ডেপথ অফ কাট দিতে পারবো। এবং ডেপথ অফ কাট যত বেশি দিব তত ম্যাটেরিয়াল রিমুভাল রেট বেড়ে যাবে। দ্যাট মিনস ম্যাটেরিয়াল তত বেশি বেশি করে রিমুভ হবে, আর ম্যাটেরিয়াল যত তাড়াতাড়ি রিমুভ হবে মেশিনিং টাইম আমার তত কমে যাবে। সো হেভি ডেপথ অফ কাট দেওয়ার জন্য আমরা ব্যাক গিয়ার মেকানিজম ইউজ করে থাকি যখন কাজটা আমার খুব দ্রুত করতে হয়। এরপরে হচ্ছে আমাদের টামলার গিয়ার মেকানিজম। সো টামলার গিয়ার মেকানিজমের জন্য দেখেন, যদি আমরা এই যে হেড স্ট্রোকের এই সাইডটাকে খুলি তাহলে এইরকম কয়েকটা গিয়ার আমরা দেখতে পারবো। এটা হচ্ছে আমার হচ্ছে যে বেল্ট পুলিটা, আর এটা হচ্ছে আমার মোটরটা। সো মোটর থেকে বেল্ট পুলির মাধ্যমে এই স্পিন্ডলের এখানে হচ্ছে গিয়ার ট্রেনের মাধ্যমে আমরা স্পিডটা পেয়ে থাকি। এইখান থেকে একটা স্পিড যায় স্পিন্ডলে। সো এটা হচ্ছে স্পিন্ডলের শেষ মাথা, ওইদিকে হচ্ছে আহ সামনের মাথাটা আছে। সো এখান থেকে একটা স্পিড যায় স্পিন্ডলে, স্পিন্ডল থেকে একটা স্পিড এইগুলার মাধ্যমে চেঞ্জ গিয়ার বক্স হয়ে ফিড রড বা হচ্ছে লিড স্ক্রুতে চলে যায়। সো এইখানে দেখেন যে এই যে আমার স্পিন্ডল, এই স্পিন্ডলের সাথে আমার স্পিন্ডল গিয়ারের সাথে আমার সরাসরি এই দুটা গিয়ার অ্যাটাচড। সো এই দুইটা গিয়ারকে বলা হচ্ছে টামলার গিয়ার। এটা টামলার গিয়ার 1 আর এটা টামলার গিয়ার 2। সো এই টামলার গিয়ার 1 এবং 2 কে যদি আমি অ্যাটাচ করি, তাহলে এই অ্যাটাচমেন্টের কারণে আমার যে স্পিডটা পাবো আমরা ফিড রড বা লিড স্ক্রুতে, সেটা ডিরেকশন চেঞ্জ হবে। সো ওইটার ডিরেকশন যদি চেঞ্জ হয় তাহলে হচ্ছে আমার ক্যারিজের মুভমেন্টটাও চেঞ্জ হয়ে যাবে। সে যদি হচ্ছে আমার অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে হচ্ছে ক্যারিজ মুভ করবে রাইট থেকে লেফটে, আর যদি ক্লকওয়াইজ হয় তাহলে ক্যারিজ মুভ করবে লেফট থেকে রাইটে। সো এই যে ক্যারিজের মুভমেন্ট মানে টুলের মুভমেন্ট। সো টুলের মুভমেন্টটা হচ্ছে দুই রকম হয়ে যাচ্ছে। সো যদি আমার অ্যান্টি ক্লকওয়াইজ হয়, এটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে লিড স্ক্রুটা, তাহলে আমার ক্যারিজ মুভ করবে এখান থেকে এইদিকে, ক্যারিজের মুভমেন্টটা হবে এইদিকে যদি আমার লিড স্ক্রু অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে। আর যদি আমার লিড স্ক্রু ক্লকওয়াইজ রোটেট করে, তাহলে হচ্ছে আমার এই যে
ক্যারিজ সেটার মুভমেন্টটা চেঞ্জ হয়ে যাবে, এই বরাবর মুভ করবে। দ্যাট মিনস এখান থেকে এইদিকে মুভ করবে। সো ক্যারিজ যখন এই ব্লু কালারের মতো রাইট থেকে লেফটের দিকে মুভ করতেছে, তখন হচ্ছে যে ধরনের কাটিং হয় সেটাকে আমরা বলে থাকি হচ্ছে রাইট থ্রেড কাটিং বা রাইট হ্যান্ড সাইড কাটিং। আর এই রেড লাইনের কারণে যখন হচ্ছে আমার লিড স্ক্রুটা ক্লকওয়াইজ ঘুরে এবং এই বরাবর ক্যারিজটা মুভ করে, তখন যে ধরনের আমরা অপারেশন পাই সেটাকে আমরা বলি লেফট হ্যান্ড থ্রেড কাটিং বা লেফট হ্যান্ড কাটিং। সো লেফট হ্যান্ড কাটিং বা রাইট হ্যান্ড কাটিং আমরা এইভাবে পেতে পারি লিড স্ক্রুর ডিরেকশনটাকে চেঞ্জ করে। সো ট্যামলার গিয়ার করে কি, এই যে লিড স্ক্রুর ডিরেকশনটাকে চেঞ্জ করে দেয়। ট্যামলার গিয়ার 1 যদি আমরা অ্যাটাচ করি তাহলে আমরা পাই হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন লিড স্ক্রু। আর ট্যামলার গিয়ার যদি 2 অ্যাটাচ করি তাহলে হচ্ছে আমরা অন্য দিকে অর্থাৎ ক্লকওয়াইজ মোশন পাই লিড স্ক্রুর ক্ষেত্রে। সো এটাই হচ্ছে আমার ট্যামলার গিয়ার মেকানিজম। সো এই যে এটা হচ্ছে ট্যামলার গিয়ার 1। সো এটা যখন হচ্ছে অ্যাটাচড হবে তখন হচ্ছে আমরা রাইট হ্যান্ড থ্রেড কাটতে পারবো। আর এটা হচ্ছে ট্যামলার গিয়ার 2। সো এটা যখন অ্যাটাচ হবে তখন হচ্ছে আমরা লেফট হ্যান্ড থ্রেড কাটতে পারবো। সো এই ফিগারের মাধ্যমে আমরা এই বিষয়টা ইজিলি বুঝতে পারি। সো দেখেন এটা হচ্ছে আমার ঘুরতেছে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, সরি ক্লকওয়াইজ। সো এটা যদি ক্লকওয়াইজ ঘুরে এটার সাথে এটা অ্যাটাচড, সো এটা ঘুরবে হচ্ছে আমার অ্যান্টি ক্লকওয়াইজ। আবার এটার সাথে এটা অ্যাটাচ, সো এটা ঘুরবে ক্লকওয়াইজ। আবার এটার সাথে এটা অ্যাটাচড, সো এটাও ক্লকওয়াইজ ঘুরবে। যদি এটা ক্লকওয়াইজ ঘুরে তাহলে দেখেন লিড স্ক্রুটা ঘুরবে হচ্ছে আমার অ্যান্টি ক্লকওয়াইজ। সো ট্যামলার গিয়ার এইভাবে যদি অ্যাটাচ থাকে তাহলে হচ্ছে আমার ফরওয়ার্ড মোশন হবে। আর রিভার্স মোশনের জন্য দেখেন জাস্ট উল্টাটা, জাস্ট আমরা এই যে ট্যামলার গিয়ার 1 যেটা আছে সেটাকে হচ্ছে অ্যাটাচ করে দিয়েছি। আর এখানে কিন্তু ট্যামলার গিয়ার 2 কে আমরা অ্যাটাচ করছি। এটা ট্যামলার গিয়ার 1, এটা ট্যামলার গিয়ার 2। সো ট্যামলার গিয়ার 1 কে যখন অ্যাটাচ করছি তখন এই ট্যামলার গিয়ার 1 এর সাথে ট্যামলার গিয়ার 2 অ্যাটাচ, এই ট্যামলার গিয়ার 2 এর সাথে এটা অ্যাটাচ, এটার সাথে লিড স্ক্রুটা অ্যাটাচ। সো লিড স্ক্রুর মোশনটা দেখেন এখানে হচ্ছে আমার ক্লকওয়াইজ। সো এটাও ক্লকওয়াইজ, এটাও ক্লকওয়াইজ। সো ক্লকওয়াইজ মোশন হলে এটা হচ্ছে লেফট হ্যান্ড থ্রেড কাটিং হবে। আর এটা হচ্ছে দেখেন ক্লকওয়াইজ, আর এটা হচ্ছে আমার অ্যান্টি ক্লকওয়াইজ। সো এই ক্ষেত্রে হচ্ছে আমার যেহেতু লিড স্ক্রু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, দ্যাটস ওয়াই আমার মোশনটা হবে হচ্ছে রাইট থ্রেড কাটার মতো। আর এখানে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমার ট্যামলার গিয়ারের মাধ্যমে মোশন শুধুমাত্র যে লিড স্ক্রুতে চেঞ্জ হয় তা না, লিড স্ক্রু এবং ফিড রড দুইটাতেই চেঞ্জ হয়। এবং মাথায় রাখতে হবে লিড স্ক্রু এবং ফিড রড দুইজনের মোশন সবসময় আলাদা হয়। একটা যদি ক্লকওয়াইজ ঘুরে, সে এটা ট্যামলার গিয়ার 1 এ যদি আমি অ্যাটাচ করি তাহলে এটা ঘুরবে হচ্ছে আমার অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এই ফিড রড ঘুরবে হচ্ছে আমার ক্লকওয়াইজ, আর এটার মোশনটা হবে এইদিকে। আর সিমিলারলি এটা হচ্ছে আমার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। সিমিলারলি যদি আমি সেকেন্ড অপশনে যাই, যে আমি যদি ট্যামলার গিয়ার 2 কে অ্যাটাচ করি, সেক্ষেত্রে হচ্ছে এটা ঘুরবে হচ্ছে ক্লকওয়াইজ লিড স্ক্রু, আর ফিড রড ঘুরবে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, আর মোশনটা হবে হচ্ছে এই দিক থেকে এই বরাবর। আর এটা হচ্ছে সেম, এটার মোশন সবসময় সেমই থাকবে। এটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে ক্লকওয়াইজই থাকবে, অ্যান্টি ক্লকওয়াইজ হলে অ্যান্টি ক্লকওয়াইজই থাকবে। এটার মোশনের উপর ডিপেন্ড করতেছে না কোনো কিছু। সো এই ছিল আমাদের মোটামুটি ফার্স্ট ভিডিও পার্ট 1। এরপরে হচ্ছে আমরা পার্ট 2 এ লেদ মেশিনের বাকি অংশগুলা দেখব। সো লেদ মেশিনের বাকি অংশের মধ্যে আছে হচ্ছে আপনার লেদ এক্সেসরিজ, তারপর কাইনেমেটিক ডায়াগ্রাম, এছাড়া হচ্ছে আপনার যে অপারেশন গুলা দেখেছিলাম সেইগুলোর হচ্ছে ডিটেলস, বা ট্যাপার টার্নিং অ্যাটাচমেন্ট বা ট্যাপার টার্নিং কিভাবে করতে হয় মেথড গুলো আমরা জানবো। তো সবাইকে এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর এরপরের ভিডিওটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।